দেশের শত্রু কুলাঙ্গার। জুলাই সন্ধ্যা 7:15 প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি, রড, ইটপাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই লোকগুলো সেই আহতদের ওপরেই হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা করছিলেন তাদের ওপরও হামলা করা হয়। এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে আগুন ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ মারা গেছেন আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কলেজ ক্যাম্পাসে ছোড়া হয়েছে টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ আজ রক্তাক্ত। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই সব কিছু খুব সহজেই বন্ধ করা যেত, আটকানো যেত যদি সরকার আরেকটু মানবিক হতো। এবার প্রশ্ন হলো, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন ছাত্ররা আন্দোলন করেছে? কেন তাদের ওপর পাল্টা আক্রমণ হয়েছে? আপনাদেরকে বলে দেই, বাংলাদেশ যে সমস্যায় ভুগছে তার কিছুটা ভারতেও আছে। হ্যাঁ, এটি হলো কোটা সিস্টেম। বাংলাদেশের যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি। আপনি বলতে পারেন বাংলাদেশের উন্নতির পেছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম। আজকের ভিডিওতে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর বাংলাদেশে কোনো রকম প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যেও আমরা একমত নই। এটি সম্পূর্ণরূপে একটি নিরপেক্ষ ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। দিনটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল করতে বের হয়েছিলেন। তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। খুব সামান্য একটা দাবি, যা চাইলেই সে সময়ের সরকার কিন্তু পূরণ করতে পারতেন। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরে গুলি চালায়। একসময় মারা যান 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে একটি স্বাধীন রাষ্ট্রের। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন, যা সেই সময়ের পার্সপেক্টিভে একটি খুবই ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেশের যুব সমাজ দাবি করেছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এইটুকু শুনে আপনার মনে হবে এরা কি অকৃতজ্ঞ যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, যাদের জন্য আজ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তাদের হক ছিনিয়ে নেওয়া হবে? আসলে বিষয়টা এমন না, একটু বুঝিয়ে বলি। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের অনেকেরই চাকরির বয়স নেই। তো প্রশ্ন উঠছে, তাহলে এই কোটা কিসের? দেখুন, একটু আগেই বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ। তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না বা অনেকেই পড়াশোনাও জানতেন না। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানরা। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, তাদের ছেলেমেয়েরাও নয়, বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতনিরা। আর এটি নিয়ে যুব সমাজের দাবি, কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এই কোটা ভোগ করবে? কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আরেকজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য? সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান। সেই হিসেবে দেখতে গেলে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে। বাংলাদেশের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুযোগের সমতা, যেখানে নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন করার কথা বলা আছে। এরপরে আছে অনুচ্ছেদ 28, সেখানে উল্লেখ আছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয়। এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার দেয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই। তবে সংবিধানে এটি উল্লেখ আছে যে সমাজের নারীদের উন্নতি বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। আর সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে 10% কোটা ছিল নারীদের জন্য, 10% জেলা কোটা, 5% নিগ্রোশ্রী কোটা, আর 1% ছিল প্রতিবন্ধী কোটা।
মানে সব মিলিয়ে প্রায় 56% সিট আগে থেকেই রিজার্ভ ছিল। মানে সরকার যখনই কোনো সরকারি চাকরির নোটিশ বের করুক না কেন, আগে থেকেই সেখানে 56% সিট কোটার মাধ্যমে বুক থাকে। আর বাকি মাত্র 44% সিট থাকে মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে বর্তমান বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা হলো 2.5 লক্ষ। মানে আপনি যদি মোট পপুলেশন হিসেবে দেখেন, তাহলে 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.5 জন। সেই হিসেবে দেখতে গেলে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য সিট রয়েছে 300টি। সম্প্রতি বাংলাদেশে যে আন্দোলনটি হলো, সিমিলার আন্দোলন কিন্তু 2018 সালেও হয়েছিল। বলতে পারেন এই 2024 সালের যে আন্দোলন শুরু হচ্ছে, এটি কোটা রিফর্ম মুভমেন্টের সেকেন্ড ফেজ। আর 2018 সালে সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হয়েছে, এত হিংসা হচ্ছে। তো কি হয়েছিল 2018-তে? কি ভুল করেছিল সরকার? চলুন এবার সেটি দেখে আসি। 1972 সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরেই একটি ক্ষোভ ছিল। আর 2018 সালে এই প্রথমবার বাংলাদেশে কোটা সিস্টেম নিয়ে একটি ভীষণ বড় আন্দোলন হয়ে গিয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, এই ছাত্ররা মানে যুব সমাজ যে আন্দোলন করেছিল তা কিন্তু কখনোই এই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি। মানে কেউ এটি বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে। মানে প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বরাদ্দ আছে 1% কোটা, তাদের কোটা বাতিল করার কথা কিন্তু কেউ বলেনি। এছাড়া যে পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের 5% কোটা এবং নারীদের 10% কোটা 2018 সালের আন্দোলনে কিন্তু বাতিল করার কথা কেউ কোথাও বলেনি। এবার আপনি বলেন তাহলে আন্দোলনটা হয়েছিল কি নিয়ে? আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র এই 30% মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক, তাহলে মেধাবীদের জন্য সিট বের হয়ে আসবে 74%। আর সত্যি বলতে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল, কিন্তু একটু বিরক্তি মনোভাব এবং হটকারিতার সাথে। এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নয়, বরং সব ধরনের কোটা বাতিল করে দেয়। এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়া প্রত্যেকটি দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া পিছিয়ে পড়া উপজাতির নারীরা যেন এগিয়ে আসতে পারে, তার দিকে সরকারের নজর দেওয়া উচিত। আর একটু আগেই বললাম যে এর উল্লেখ কিন্তু বাংলাদেশের সংবিধানেও আছে। কিন্তু বাংলাদেশ সরকার শুধু এই মুক্তিযোদ্ধা না, পুরো কোটা সিস্টেমটাকে 2018 সালে বাতিল করে দিয়েছিল। বিষয়টা এইরকম যে আপনার হাতের একটি আঙুলে ইনফেকশন হয়েছে, কিন্তু আপনি শুধুমাত্র সেই আঙুল না কেটে পুরো হাতটিকেই কেটে বাদ দিয়ে দিয়েছেন। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছিল 2024-এর এই আন্দোলনের। 2018 সালের নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি দল কোটা ফিরে পেতে তারাও আপিল করে। আর 2024 সালের 5 জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যে 2018 সালে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেম তুলে নিয়েছে, সেটি অনৈতিক। আর 2024 সালের 5 জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যে যেভাবে 2018 সালে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেম তুলে নিয়েছে সেটি অনৈতিক। চাকরির ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে, মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা 30% কোটা ভোগ করবে। আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে আবারও 2018 সালের মতো একটি বিরাট আকারের আন্দোলন শুরু হয়েছিল। তবে এবারও কিন্তু আন্দোলনকারীদের সেম দাবি ছিল, সম্পূর্ণ সিস্টেমটিকে না তুলে সেটিকে কারেকশন করা হোক। আর আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের চাকরির বয়স থেকে থাকে, তাহলে তাকেও সুযোগ দেওয়া হোক। আর আপনাদেরকে বলে দেই, এই মুক্তিযোদ্ধাদের ভুয়া পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। কিন্তু এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল, এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সামনে আসে, যেখানে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেখুন, তিনি এই কথা যেভাবেই বলে থাকুক না কেন, এই একটি কথা দিয়ে তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন। কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবে। আর এই ঘটনার পরেই আন্দোলন আরো তীব্র হয়ে যায়। তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকারের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বলা হয়, যদি তুমি একটি দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও।
তাদের শিক্ষা কেড়ে নাও এবং তাদের আশাগুলোকে শেষ করে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হয়ে গেল। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হলো, আর এতে যুক্ত হয়েছিল ছাত্রলীগ এবং পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের ওপর ভয়াবহ আক্রমণ চালিয়েছে। বহু ছাত্রছাত্রীদের মারধর করেছে, তাদের ফোন কেড়ে নিয়েছে, মেয়েদের গায়ে হাত তুলেছে এবং ছাদ থেকে ছাত্রছাত্রীদের ফেলে দেয়া কোনো কিছুই বাদ যায়নি। পুলিশ এবং ছাত্রলীগ এমন সব কাণ্ড করেছে যার ভিডিও ইউটিউবে দেখানো যাচ্ছে না। হাজার হাজার ছাত্রদের মেরে ফেলেছে পুলিশ। বাংলাদেশ যেন আবারও 1971 সালে ফিরে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় ছাত্রলীগ অনেক ভূমিকা রেখেছিল, কিন্তু 2024 সালে এসে সেই ছাত্রলীগরা সাধারণ ছাত্রদের ওপরেই নির্যাতন চালিয়েছে। সবশেষে এটাই বলবো, সরকার চাইলেই পারত সাধারণভাবে সুষ্ঠুভাবে এই ঘটনার একটি সমাধান করতে, কিন্তু তারা ছাত্রছাত্রীর রক্ত দিয়ে দেশ রাঙিয়ে দিয়েছে। রাজনীতির রং দিয়ে তারা আন্দোলনকারীদের আরো বেশি ক্ষিপ্ত করে দিয়েছে। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারাই দেশটিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তাদের রক্ত ঝরলে সেটি দেশের জন্য লজ্জাজনক একটি ব্যাপার। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।